সো ডিমেনশিয়া মানেটা কি? যে ভুলে যাওয়া, তাই তো? তোমরা সাধারণ ভাষায় কি জানো? যে যদি কারোর ঠাকুমা বা দাদু থাকে, যদি কারোর বাড়ি, নিশ্চয়ই অনেকের বাড়ি আছে, যে দাদু যেন ভুলে যাচ্ছে ইদানিং, তাই তো হচ্ছে? বা গল্পটা কিভাবে শুরু হয়? যে রিপিটিং সেম থিং or asking the same question, বারবার একই কোয়েশ্চেন। আচ্ছা, ও ছেলেটা, ধরো তোমার বাবার নাম, আচ্ছা ও এলো না কেন? বলা হচ্ছে আসবে, আচ্ছা ও এলো না কেন? আর খানিকক্ষণ পরে asking the same question or repeating the same thing, বোঝা গেল? তো এইভাবে শুরু হয়। এখন অনেক সময় কি হয় জানো তো, আমরা কি ভাবি যে ডিমেনশিয়া মানে ও বয়স হয়ে গেছে, বয়সে তো বলেই রোগের কি আছে, একটা বয়স হয়েছে এইবার তো ভুলবেই, কি বলে কি না? বাট ডিমেনশিয়া ইজ এ ডিসঅর্ডার অর ইটস এ গ্রুপ অফ ডিসঅর্ডার, যার মধ্যে অ্যালজাইমার ডিজিজ ইজ দ্য মোস্টলি, লাইক এটা একটা কারণ অ্যালজাইমার ডিজিজ, অ্যান্ড দ্য 60% of the cases of dementia are অ্যালজাইমার ডিজিজ। ওকে, তো এই হলো আমাদের গত। নাও বিফোর কামিং টু ডিমেনশিয়া, আমরা যদি ডিসকাস করি যে হোয়াট ইজ দ্য কগনিশন, ক্যান এনিবডি ক্যান ইউ এনুমারেট হোয়াট ইউ মিন বাই দ্য টার্ম কগনিশন? কে বলবে? তোমাদের নিশ্চয় নিউরোলজি বা হায়ার মেন্টাল ফাংশন হয়েছে তো? হায়ার মেন্টাল ফাংশন হয়নি, ওকে। সো কি বলতে পারবে কগনিশন কাকে বলে? কে কে বলবে? আরে বাবা, তোমার মেমোরি, তোমার ইন্টেলেক্ট, তোমার পার্সোনালিটি, জাজমেন্ট, অল দিজ আর কল কগনিশন। কগনিশন মানে থট প্রসেস, যে তোমার যে অ্যাওয়ারনেস, যে তুমি যে করছো, তুমি যেটা ভাবছো, সেই সব কিছুই তোমার কগনিশন। গট ইট? তো এই কগনিশনটা ডিস্টার্ব হবে, তখনই আমরা ডিমেনশিয়া বলি। বোঝা গেল? এইবারে তোমরা বলতেই পারো স্যার ডিমেনশিয়া আমরা তো দেখেছি। সো নিউরোলজিক্যাল এই ডিমেনশিয়াটা তোমাদের এখন মনে আসতেই পারে যে স্যার ডিমেনশিয়াটা কি আপনার, এটা কি সাইকিয়াট্রিক ডিসঅর্ডার অর ইটস এ নিউরোলজিক্যাল ডিসঅর্ডার? স্যার এটা তো দেখি নিউরোলজিস্টরা দেখে, স্যার এটা আপনি কেন বলছেন? না, মাইন্ড ইট, দ্য দিস ডিমেনশিয়া, বাড়িতে যদি কেউ ভুলে যায়, নোবডি বদার্স, তাই তো? আমাদের সাধারণ বাড়িতে কি হয় যে দাদু ভুলে যাচ্ছে, ওকে ঠিক আছে, ভুলে যাচ্ছে, আমরা ওকে রেখেছি। কিন্তু যদি দাদুর এই ডিমেনশিয়ার জন্য তার পার্সোনালিটি, তার বিহেভিয়ার প্রবলেম হয়, তখন কি হবে? তখন তো সাইকিয়াট্রিস্টই দেখবে। কি করছে? দাদু ঘর থেকে বেরিয়ে যাচ্ছে, দাদু রাতে ঘুমায় না, দাদু ভাঙচুর করছে, দাদু স্নান করে না, দাদুর বাথরুম পায়খানা সমস্ত কিছু বিছানায় করে ফেলছে, এবং কি করছে? সেগুলো লুকিয়ে রেখে দিচ্ছে। বোঝাতে পেরেছি? সেই তখন তো সাইকোলজিক্যাল প্রবলেমটাই আমরা মেনলি ধরি। বাড়ির লোক এসে কি বলে যে ডাক্তারবাবু এমন কিছু করুন যে আমরা যাতে ঘুমোতে পারি। বাবা ভুলে যাচ্ছে কি মা ভুলে যাচ্ছে, ওকে, ও অ্যাকসেপ্টেড, বাট ডাক্তারবাবু আমরা আর পাচ্ছি না, আমরা সবাই বাড়িতে অসুস্থ হয়ে গেছি। বোঝা গেল? সো দিস ইজ দ্য ফ্যাক্ট, যে শুধুমাত্র যে মেমোরি প্রবলেম হবে সেটা নয়, প্রবলেম অফ দ্য সাইকোলজিক্যাল ডিসঅর্ডার, তার পার্সোনালিটি সমস্ত কিছু যদি ভেঙে যায়। অ্যান্ড ইন এ ক্লিয়ার সেন্সোরিয়াম, বারবার বলছি যে থট প্রসেস ডিস্টার্ব হবে ইন এ ক্লিয়ার সেন্সোরিয়াম। যদি কনফিউশন থাকে তাহলে কি হয়ে যাবে? ডিলিরিয়াম, যেটাকে আমরা বলি অ্যাকুট। আর অর্গানিক ব্রেন সিন্ড্রোম দুটো হলো, একটা অ্যাকুট, একটা ক্রনিক। ক্রনিক ইজ দ্য ডিমেনশিয়া। সো ডিমেনশিয়া এটা কিন্তু কনজেনিটাল নয়, ডিমেনশিয়া ইজ অ্যাকোয়ার্ড ডিসঅর্ডার, আমার জন্মগত হতে পারে না। কাজে মেন্টাল রিটার্ডেশন ইজ নট ডিমেনশিয়া। যদিও ডাউন সিন্ড্রোম, they are vulnerable to be in dementing patient in early age. Clear? Best. So let us see how do you define and everything. So আজকের ক্লাসের পরে what is the learning objective, যে তোমরা কি শিখতে এসছো এই ক্লাসের পরে, যে তোমরা কি কি পারবে, যে এই ক্লাসের পরে at least you will be able to tell what you mean by the term dementia. Okay? And number 2, you will be assess the dementing patient, তার cognitive function, যে তোমরা অ্যাসেস করতে পারবে। বোঝা গেল? ক্লিয়ার? তো লার্নিং অবজেক্টিভ, দে ডেসক্রাইব দ্য স্টেজেস অ্যান্ড ক্লিনিক্যাল ফিচার্স, ডেসক্রাইব দ্য রোল অফ সিএইচও, মানে ওদের দেশে যে ওয়ার্কাররা, আর আইডেন্টিফাই দ্য রেড ফ্ল্যাগস ফর রেফারেল টু দ্য স্পেশালিস্ট। তো ডেফিনেশন আমরা তাহলে ডিফাইন কিভাবে করব?
It's usually of a chronic and progressive. It is not the static. Alzheimer disorder যদি হয়, it's a progressive disorder, এটা হতেই থাকে এবং ধীরে 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 ভুলে গিয়ে একদম বেড রিডেন হয়ে যাবে। It's a chronic and progressive disorder in which there is a deterioration in cognitive function. Cognitive function তাহলে কাকে বলে? The ability to process thought beyond what might be expected from normal age. ক্লিয়ার? তাহলে ডিমেনশিয়া গল্পটা বোঝা গেল। এখন এই ডিমেনশিয়া কিন্তু কখনোই ভেবো না যে আমি ভুলে যাচ্ছি আমি ডিমেনশিয়া। ডিমেনশিয়া it could be due to depression, it could be due to some drug or some toxin effect, or it may be due to some head injury, it may be due to some brain tumor, or it may be due to some deficiency of some vitamin and everything. So বোঝা গেল যে ডিমেনশিয়া মানে ইরিভার্সিবল নয়। যখন কোনো কিছু কারণে ডিমেনশিয়া হয়, ইট মে বি রিভার্সেবল। ধরো নর্মাল প্রেসার হাইড্রোকেফালাস হয়, তো সেখানে যদি তোমরা শান্ট অপারেশন করতে পারো। B12 ডেফিসিয়েন্সিতে যদি হয়, যদি তার ইনফেকশনে হয়, সাবডিউরাল হিমাটোমাতে হয়, সো ইট কুড বি রিভার্সেবল ডিমেনশিয়া। সেখানেও একদম অবিকল ডিমেনশিয়া পেশেন্ট হবে। একটা এসওএল হয়েছে, একটা ব্রেন টিউমার হয়েছে, তো সেখানে সেই জন্য একজন ভুলে যাচ্ছে তার মানে তোমরা কখনোই এটা বলে ফেলো না স্যার ইট ইজ এ পেশেন্ট অফ ডিমেনশিয়া, সো ইটস এ লস্ট কেস, স্যার ছেড়ে দিন কি হবে ট্রিট করে। নো, you should understand the etiology, why the dementia, why, and the picture, and what should be the progression. So correct etiology should be defined, and then think of the management. Clear? So dementia, it could be reversible, it could be irreversible. তো রিভার্সেবল কজগুলোকে আগে দেখে নিই, যদি রিভার্সেবল বের করতে পারি তাহলে আমাদের খুবই ভালো হয়, তাই না? এবং এই ডিমেনশিয়ার মধ্যে যেটা ভাস্কুলার ডিমেনশিয়া, ধরো যে স্ট্রোক পেশেন্টের যে ডিমেনশিয়া হয়, ইট কুড বি রিভার্সেবল। স্ট্রোকের পরেও তো আমরা ভুলে যাই। হেড ইনজুরি হয়েছে, ধরো একটা তোমার মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেকটা তার প্রবলেম হচ্ছে, ইট কুড বি রিভার্সেবল। ক্লিয়ার? এই কথাগুলো বুঝতে হবে যে কিভাবে আমরা পেশেন্টটাকে অ্যাসেস করব। এবং এই যে তোমরা ভাবো না যে স্যার সাইন সিমটম কি প্রত্যেকেরই একই হয়? নো, ইট ডিপেন্ডিং অন দ্য ইটিওলজি। যদি অ্যালজাইমার হয় তার একরকম সাইন সিমটম হবে, যদি ভাস্কুলার হয় তার সাইন সিমটম একরকম হবে, যদি ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়া হয় দ্য সাইন সিমটম ইজ সামথিং এলস, যদি পার্কিনসনিয়ান সিন্ড্রোমের জন্য ডিমেনশিয়া হয় দ্য সাইন সিমটম ইজ সামথিং এলস। সবসময় এটা পারা কঠিন, কিন্তু সবসময় ভাববে যে ইউজুয়ালি কি হতে পারে। এই যে ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়াতে ও হয়তো মেমোরি লস বলবেই না, তার পার্সোনালিটিটা পুরো বদলে গেল, বুঝে গেল তো? কিন্তু এটা তোমাকে অ্যাসেস করতে হবে। তাহলে আমরা বললাম যে ইট এফেক্টস দ্য মেমোরি, থিঙ্কিং, ওরিয়েন্টেশন, কম্প্রিহেনশন, ক্যালকুলেশন, লার্নিং ক্যাপাসিটি, ল্যাঙ্গুয়েজ, জাজমেন্ট, এবং ওখানে দেখো কনসাসনেস ইজ নট এফেক্টেড। ক্লিয়ার? সো ইন্ট্রোডাকশনে দেখো, যদি তোমরা একটা স্ট্যাটিস্টিক্স দেখো তাহলে 2020-তে ইট ইজ দ্য 50 লাখ পিপল। তাহলে সংখ্যাটা খুব একটা কম নয় যে ডিমেনশিয়া যে খুবই মাইনর ব্যাপার, স্যার পরে কি হবে। এখন সবসময় ভাববে যে আমাদের লাইফ এক্সপেক্টেন্সি বেড়ে গেছে, এবং যত ইটস এ ডিসঅর্ডার অফ দ্য ওল্ড এজ। হ্যাঁ, ইয়ংরা কি হবে না তা নয়, বাট ইউজুয়ালি ইট ইজ দ্য ডিসঅর্ডার অফ দ্য ওল্ড এজ। তো আমাদের যদি লাইফ এক্সপেক্টেন্সি বেড়ে যায় তো ডিমেনশিয়াও বাড়বে। ক্লিয়ার? And the number of process with dementia, PWD effect মানে disability, হ্যাঁ ওটাকে বলি, is expected to increase to 76 lakh by 2030। তার মানে বুঝতে পেরেছো যে কিভাবে বাড়বে, যে যত আমাদের মেডিকেল সায়েন্স উন্নত হবে তত কিন্তু ডিমেনশিয়া বাড়বে। কারণ আমরা বাঁচবো 80, 85, 90 এবং ডিমেনশিয়া প্রসেস স্টার্ট হয়ে যাবে। ক্লিয়ার? রিস্ক ফ্যাক্টর। সো হোয়াট আর দ্য রিস্ক ফ্যাক্টর? দেখো এই রিস্ক ফ্যাক্টর অনেকগুলো আছে, যে কিছু রিস্ক ফ্যাক্টর ইট ক্যান নট বি চেঞ্জ। এজ, আমরা বুড়ো হবই, যে যত 65-এর পর হলে উই আর ভালনারেবল, এটা তো পারবো না, এটাকে আমি চেঞ্জ করতে পারি না। জেনেটিক, অনেকে প্রশ্ন করে না স্যার আমার তো দাদুর ডিমেনশিয়া হয়েছিল, স্যার এটা আমার কোয়েশ্চেন, স্যার আই এম ভালনারেবল, স্যার এই কোয়েশ্চেনটা উত্তর দেন না, এটা বলা যায় না। অ্যালজাইমার ডিজিজে দেখা গেছে একটা জেনেটিক প্রসেস আছে, বাট নট অল পিপল। একটা জিন, অনেকগুলো জিন এখানে ইনভলভড আছে, বাট অ্যাপোলাইপোপ্রোটিন যে থার্ড জিনটা ইজ রেসপন্সিবল, অ্যান্ড ইন সাম পারসনস দ্য জেনেটিক ভালনারেবিলিটি ইজ দেয়ার। So if it is history of Alzheimer disease, the
other persons are also vulnerable for Alzheimer dementia. In some cases, not all the time. Clear? So age, genetic, এগুলো তো পারবো না চেঞ্জ করতে, এটা তো অসম্ভব. So these risk factor cannot be changed, but there are some risk factor that could be changed. Okay? যেমন মডিফাইবল ফ্যাক্টরটাকে আমরা বলি যে ইট কুড বি চেঞ্জ, যেমন ইলিটারেসি, যাতে যারা পড়াশোনা করে না বা একদম তাদের ক্ষেত্রে, নাম্বার ওয়ান. নাম্বার টু, হিয়ারিং লস, এটা বারবার শুনবে, যদি কানে শুনতে পাই না বা দেখতে পাই না, those persons are vulnerable for dementia. So যদি তোমাদের কেউ বাড়ির লোক ধরো তার হিয়ারিং লস কি আই লস হয়, সবসময় চেষ্টা করবে সেটা যাতে রেকটিফাইড হয়. কেন? যদি তোমরা রেখে দাও, ও ঠিক আছে কানে শুনতে পায় না তো কি আছে, বাট দে উইল বি ভালনারেবল ফর দ্য টু ডেভেলপ ডিমেনশিয়া. ক্লিয়ার? তারপর আসো ডায়াবেটিস, হাইপারটেনশন, ওবেসিটি, স্মোকিং. এই গ্রুপটা কি করে? স্ট্রোক, সিবিএ করতে, দে আর প্রন টু সিবিএ. এবং সিবিএ হলে কি হবে? তোমার ভাস্কুলার ডিমেনশিয়ার দিকে তুমি চলে যাচ্ছ. বাট ইট কুড বি প্রিভেন্টেবল যদি তুমি রেগুলার এক্সারসাইজ করো, সাম ফুড হ্যাবিটস যদি তুমি চেঞ্জ করতে পারো, তাহলে এই যে এখন তোমরা শুনেছো যে নাও ইন্ডিয়ানস আর বিকামিং মোর ওবেস দ্যান প্রিভিয়াস. ওয়াই? কেউ কোনদিন ভেবেছো স্যার আমি তো এক্সারসাইজ করি, স্যার আমি খাইও না সারাদিনে? তোমাদেরই অনেকে বলবে স্যার আমি তো খাই সারাদিনে একবার, কিন্তু স্যার আমি তাও মোটা হয়ে যাচ্ছি. অনেক বাড়ির লোকরা এসে কি বলবে, অনেক ফিমেল বাড়ির বউ, স্যার আমি তো শুধু জল খাই তাতেও মোটা হয়ে যাচ্ছে. গল্পটা কি? ওয়াই? খেয়াল করে দেখবে আমার লাইফস্টাইল এবং আমার ফুড হ্যাবিট. আমরা রাতের খাবারটা খাই কখন? রাত 11টা 12টা. But the time should not exceed at 8 p.m. Dinner should not exceed the 8 p.m. 8 p.m. এর পরে খেলে কি হবে? তোমার কোলেস্টেরল ট্রাইগ্লিসারাইড সব বেড়ে যাবে, তুমি জল খেলো. তার মানে সূর্য ডোবার সাথে, এই কথাটা সবসময় মনে রাখবে যে বাই রিদম, যে ঈশ্বর কোথায় আছে আমি জানি না, বাট আওয়ার লাইফ অ্যান্ড এভরিথিং ইট ইজ রিলেটেড টু বাই রিদম, সূর্য ওঠার সঙ্গে সঙ্গে. যার জন্য আমরা কি বলি, যদি তুমি 9:30 না শুতে যাও তাহলে তোমার কিন্তু ঘুম আসবে না এবং তুমি সারা রাত ওই 2-3টে বেজে যাবে. কেন? তোমার তো ওই সময় স্লিপ ওয়েক সাইকেল, যেটা মেলাটোনিন হরমোনের সাথে যে রেসপন্সিবিলিটি, সেটা তুমি ডিস্টার্ব করছো. যার জন্য এখনকার দিনে কি হয়েছে, যদি ইনসমনিয়া বা স্লিপলেসনেসের ট্রিটমেন্ট করি, উই ডোন্ট প্রেসক্রাইব এনি স্লিপ মেডিসিন, উই ডোন্ট অ্যালাউ টু টেক এনি ডাইজিপাম. যার জন্য ডাইজিপাম ব্যান হয়ে গেল. এখন কোনো বাজারে ডাইজিপাম পাওয়া যায় না, এবং এখন ধীরে ধীরে ক্লোনাজিপাম, লোরাজিপাম সব তুলে নেওয়া হচ্ছে. এখন আমরা কি বলছি, তাহলে কি ঘুমোবে না? উই অ্যাডভাইজ দ্য স্লিপ হাইজিন. যদি তোমার ঘুম আসছে না, ওকে তুমি ঘুমিও না, সারা রাত জেগে থাকো, বাট ওঠো তুমি ঠিক সকাল 7টায়, রেগুলার এক্সারসাইজ. 2-3 দিন পরে আমরা প্রমাণ করে দিয়েছি সে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমোচ্ছে, কোনো মেডিসিন না দিয়ে. ক্লিয়ার? তো এটাই গল্প, যে গল্পগুলো, যে ট্রিটমেন্ট সিনারিও ইজ চেঞ্জিং নাও এডেজ, অ্যান্ড ইউ ট্রাই টু বিহেভ লাইক দিস. কই পুরোনো গতে যে না স্যার ডাইজিপাম দিয়ে দিই, আর ঘুম হয় না, একটা অ্যাটিবান খাই. সো ইউ উইল বি বিকামিং ডিপেন্ডেন্ট অন স্লিপ মেডিসিন. সো ইট শুড নট বি. ওকে, তাহলে ব্যাপারটা বোঝা গেল যে আর কি কি দেখলাম. স্মোকিং, ডিপ্রেশন, দেখা গেছে ডিপ্রেশনের সঙ্গে ডিমেনশিয়ার একটা সম্বন্ধ আছে. যদি আর্লি এজে ডিপ্রেশন বারবার হতে থাকে, দে আর ভালনারেবল ফর ডিমেনশিয়া. ক্লিয়ার? এবং ডিপ্রেশনের সঙ্গে ডিমেনশিয়া সব সময় মিশে থাকে. ডিমেনশিয়া পেশেন্ট মে প্রেজেন্ট লাইক ডিপ্রেশন. এই গল্পটা, যার জন্য আমরা ডিপ্রেশনও যখন এসে বলে আই কান্ট কনসেন্ট্রেট, মাই মেমোরি ইজ বিকামিং উইক, তখন এটাকে আমরা সুইডো ডিমেনশিয়া বলি. জাস্ট লাইক ডিমেনশিয়া প্রেজেন্ট করবে, কিন্তু আমরা ওটাকে সুইডো ডিমেনশিয়া বলি. তাহলে ব্যাপারটা বোঝা গেল যে রিস্ক ফ্যাক্টর কি কি, যে মডিফায়েবল অ্যান্ড কিছু আছে নট মডিফাইড. ক্লিনিক্যাল ফিচার. সো ক্লিনিক্যাল ফিচার্সটা আগেই বললাম যে ডিপেন্ডস অন দ্য স্টেজ অ্যান্ড টাইপ অফ ডিমেনশিয়া. যে টাইপ অফ ডিমেনশিয়া, এটাকে ক্লাসিফাই অনেক রকম ভাবে করা যায়, যেটা আমি বললাম যে 60% কেসেস আর অ্যালজাইমার. বাকিগুলো কি কি, লিও বডি ডিমেনশিয়া, ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়া, হ্যাঁ, হান্টিংটনস কোরিয়া, পার্কিনসন ডিজিজ উইথ ডিমেনশিয়া. ক্লিয়ার? তো এইরকম যে টাইপ অফ ডিমেনশিয়ার সাথে আমরা করি, সেটা নামগুলো না জানলে হবে. আবার অনেকে কি বলে, স্যার এরকম ভাবে ক্লাসিফাই করি, কি হবে, একটা কর্টিক্যাল ডিমেনশিয়া বা সাব কর্টিক্যাল ডিমেনশিয়া বলতে পারি. কর্টিক্যাল মানে যে কর্টেক্সে যেগুলো ইনভলভ করে,
অ্যালজাইমার। আর সাবকর্টিক্যাল মানে নিচে, যেখানে ইমোশন বা পার্সোনালিটি ইনভলভ হয়, যেমন এই পার্কিনসন ডিজিজ, যেখানে মুভমেন্ট ডিসঅর্ডার নিয়ে প্রেজেন্ট হয়। ওকে, এটা একটা ক্লাসিফিকেশন হতে পারে। আরেকটা প্রাইমারি বা সেকেন্ডারি। Alzheimer disease is primary. Secondary means due to some drug, some infection, due to some brain tumor, তখন সেকেন্ডারি। সো ক্লাসিফিকেশন এইভাবে করতে পারি। এবং ক্লিনিক্যাল ফিচার ইজ ডিপেন্ডিং অন দ্য ইটিওলজি অ্যান্ড দ্য স্টেজেস। ধরো কেউ আর্লি স্টেজ যদি আসে, সেরকম কিছুই হয় না, অ্যান্ড দ্য পেশেন্ট উইল বি মিস্টেকেন বাই দ্য ডক্টর। কারণ তখন তো তুমি ব্যাপারটা ভাববে, এটা কিছু না, দিস ইজ নর্মাল। ক্লিয়ার? কিন্তু যখন মিডল স্টেজ বা লেট স্টেজ হবে, তখন কিন্তু পেশেন্ট উইল বি bedridden and the patient cannot live independently. Now let us see what are the stages. যদি mild dementia, যেটাকে early stage বলি, is often overlooked because the onset is gradual. Middle stage, as dementia progress to the middle stage, signs and symptoms becoming clearer and more restricting. আর late stage কি হবে? Total dependence and inactivity, memory disturbance are serious and the sign symptoms become more obvious. তখন আর ভুল করার জায়গাটা থাকছে না। ক্লিনিক্যাল ফিচার্স তাহলে আসা যাক। আর্লি স্টেজে কি কি আসবে? ফরগেটফুলনেস, যে ভুলে যাচ্ছে, আর কিছু না। লসিং ট্র্যাক অফ দ্য টাইম, সময়টাই বুঝতে পারছে না, এই সকাল না দুপুর খেয়ালেই নেই। নাম্বার 3, বিকামিং লস্ট ইন ফ্যামিলিয়ার প্লেসেস, চেনা জায়গা তার সে অতটা খেয়াল করতে পারছে না। ইন্ডিপেন্ডেন্ট ফর বেসিক অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং, মানে যদি যেগুলো রোজকার কাজ, ধরো রান্না বান্না, সেগুলো কিন্তু ঠিক করছে, কিন্তু মাঝে মাঝে ট্র্যাক করতে পারছে না। যদি তোমাদের ঠাকুমা বা দাদু এরকম হয় যে না রান্না বান্না করছে, কিন্তু মাঝে মাঝে ভুলে যাচ্ছে, সব একই কাজ বারবার করছে, কি রান্নায় নুন দিচ্ছে না, think of the dementia of the early stage. Clear? Number 2, the middle stage, becoming forgetfulness of recent event and people's names. মানে এই এখন খেয়ে দে বললে, আরে তোরা আমাকে খেতে দিলি না তো, এই তুমি তো খেলে ঠাকুমা, না না আজকে তো খাইনি, ও তো গতকাল খেয়েছিলাম। আচ্ছা বলো দেখি না আজ কি খেলে? কোথায়? এই তো রুটি। তুমি ভাত খেলে তো? না না রুটি খেলাম। কিন্তু ওল্ড মেমোরি, পাস্ট মেমোরি কিন্তু সহজে যায় না। ক্লিয়ার? তো বিকামিং লস্ট অ্যাট হোম, বাড়িতে রান্নাঘর যেতে গিয়ে সে বাথরুমে ঢুকে পড়ছে, বাথরুম করতে গিয়ে সে বেডরুমে চলে যাচ্ছে। অ্যান্ড হ্যাভিং ইনক্রিজ ডিফিকাল্টি উইথ কমিউনিকেশন, কমিউনিকেট করতে পারছে না। দোকানে গিয়ে কি বলতে হবে, দোকান পাঠালে তুমি একটা বললে যে একটা নুন আর চিনি আনতে, তার ওয়াইফ পাঠালো, হাজবেন্ড ওখানে গিয়ে ওকে বললো আমাকে বেসন দিয়ে দাও। ওকে, নিডিং হেল্প উইথ পার্সোনাল কেয়ার, মানে এই জায়গায় কিন্তু ডিপেন্ডেন্ট হয়ে গেল। আগের স্টেজে ইন্ডিপেন্ডেন্ট ছিল, এখানে ইন্ডিপেন্ডেন্ট হলো। অ্যান্ড এক্সপিরিয়েন্সিং বিহেভিয়ার চেঞ্জেস ইনক্লুডিং ওয়ান্ডারিং অ্যান্ড রিপিটেড কোশ্চেনিং, এই জায়গাটা দেখা গেল, প্রায় দেখা যায় সে নিজের মনে ঘুরে বেড়াচ্ছে আর একই কোশ্চেন বারবার করছে। লেট স্টেজে কি পাচ্ছি? বিকামিং আনঅ্যাওয়্যার অফ দ্য টাইম অ্যান্ড প্লেস, খেয়ালেই নেই, রাত মাঝরাতও বসে আছে। হ্যাভিং ডিফিকাল্টি রিকগনাইজিং রিলেটিভ ফ্রেন্ডস, having an increased need for assisted self-care, having difficulty walking, experiencing behavioral changes that may escalate including aggression. এই যে তোমরা শুনো না, বাড়িতে দাদু বা ঠাকুমা আছে, প্রচন্ড রেগে যায়, ভায়োলেন্ট, তাকে স্নান করাতে যাচ্ছে, সে মারপিট করছে, সে ফোন করছে স্যার কিছু তো করুন, সে তো মারতে যাচ্ছে, তাকে স্নান করতে বললে সে বাড়ির থেকে বেরিয়ে যাচ্ছে। যদি তাকে আটকাই, আমরা চেন দিয়ে বেঁধে রেখেছি, বিছানাতে বেঁধে রেখেছি, যেটা স্যার ইনহিউম্যান, কিন্তু স্যার আমরা কি করব? ওকে, তাহলে স্টেজটা বোঝা গেল যে স্টেজটাকে আমরা ভাগ করি। কিন্তু আবার কি যখন আমরা টাইপ অফ ডিমেনশিয়াতে যাই, তখন কিন্তু যেমন যেটা আমরা ভাস্কুলার ডিমেনশিয়াতে, কিন্তু ওখানে একটা অদ্ভুত প্রবলেম আছে, সেখানে মেমোরি প্রবলেমটা নিয়ে নয়, সেখানে দেখা গেল সে অঙ্কের মাস্টারমশাই, অথচ একটা সহজ অঙ্ক করতে পারছে না, যেটা প্রবলেম ইন প্রবলেম সলভিং, সেটা ইউজুয়ালি ভাস্কুলার ডিমেনশিয়াতে হয়। এবং ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়াতে ইউজুয়ালি মোটর মানে পার্সোনালিটি যেখানে প্রবলেম হবে এবং এটা কোনো অ্যাবনর্মাল মুভমেন্ট হবে। ওকে, ঠিক আছে। এবারে আমরা আসি, হাউ ডু ইউ অ্যাসেস? এদিকে ডিমেনশিয়া স্যার আপনি তো বললেন, কোনো স্কেল আছে কি? তাহলে তো জানবো কি করে যে এটা ডিমেনশিয়া? এরকম যদি কোনো স্কেল থাকতো
তাহলে তো খুব সুবিধা হতো। একটা আমরা খুব কমন নাম বলছি, মিনি মেন্টাল স্ট্যাটাস এক্সামিনেশন। আমাদের সাইকিয়াট্রিতে কি বলি? মেন্টাল স্ট্যাটাস এক্সামিনেশন। আর কগনিটিভ অ্যাসেসমেন্টের জন্য MMSE। এখানে এই স্কেলটাতে যদি 16 নিচে হয়ে যায়, মানে 31-16 স্কোর, এবার ওইটাকে দেখে আমরা ডিমেনশিয়া মাইল্ড অর মিডিল অর লেট স্টেজ করতে পারি। তো কয়েকটা স্কেলের নাম জেনে রাখো, অনেক সময় MCQ বা পোস্ট গ্রাজুয়েটে এই কোশ্চেনগুলো অনেক সময় দিয়ে দেয়। কি কি আছে? MMSE ফার্স্ট। Number 2, HMSE is a modified tool derived from MMSE and can be used especially in the socio-cultural context in the Indian scenario. আর একটা everyday ability scale for India, specific tool to screen for impairment of the functioning. এইগুলো স্কেল, এটা সব না জানলেও হবে। তোমরা যদি MMSE-টা অ্যাটলিস্ট জানতে পারো তাহলেই যথেষ্ট। ওকে, তাহলে তো অ্যাসেসমেন্ট কি করে করবে? একটা পেশেন্টকে যে কোয়ালিটেটিভ অ্যাসেসমেন্ট যখন করতে চাও তখন করতেই হবে। এটা একটা হিন্দি মেন্টাল স্ট্যাটাস এক্সামিনেশন। এখানে স্কেলটা দেখো দেওয়াই আছে, টোটাল স্কেল 31। এই স্কেলটা দিয়ে তোমরাও এখানে করতে পারো। নাও এভরিডে এবিলিটি স্কেল, এটাও দেওয়া আছে, এটা তোমরা ডাউনলোড করে টুকে নিতে পারো, স্কেলগুলো দিয়ে দিয়েছি। নাও ম্যানেজমেন্ট। এবারে তোমাদের মনে হবে স্যার এই তো বললেন তো অনেক কিছু, কিন্তু স্যার আমার দাদু বা ঠাকুমা, অনেকেই কেউ না কেউ তো একজনও পাবোই যার দাদু বা ঠাকুমা ডিমেনশিয়া রোগী। স্যার আমরা তো যাকেই কাছে গেই সেই তো বলে স্যার কোনো ওষুধ নেই। তাহলে হাউ ডু ইউ ম্যানেজ দ্য পেশেন্ট? দ্য ফার্স্ট থিং ইউজুয়ালি নো ড্রাগ। তাহলে কি কিচ্ছু দেবো না? না, কিছু আছে, যেমন আমরা ডোনেপিজিল বলি। ডোনেপিজিল হ্যাজ গট সাম রোল ইন দ্য মাইল্ড টু মডারেট ডিমেনশিয়া। কিন্তু যদি বিহেভিয়ারাল প্রবলেম হয় তার জন্য আমরা সাইকিয়াট্রিক ড্রাগ, অ্যান্টিসাইকোটিক বা অ্যান্টিডিপ্রেশন দিই। কিন্তু মেন মেজারটা হলো যেটা নন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট অফ ডিমেনশিয়া। কিভাবে তাকে রাখবে, বাড়িতে এনভায়রনমেন্ট চেঞ্জ করে কিভাবে রাখবে। তাহলে যে আমরা ম্যানেজমেন্টটা কিভাবে বলি, যেটা প্রাইমারি হেলথ সেন্টারে যে কন্টিনিউয়েশন অফ মেডিকেশন, রেগুলার ফলো আপ, নন ফার্মাকোলজিক্যাল ইন্টারভেনশন অ্যান্ড রেফারিং। নন ফার্মাকোলজিক্যালটা তাহলে কোনটা বলবো? এনভায়রনমেন্টাল মডিফিকেশন। তার এনভায়রনমেন্টটা এমন কিছু হবে যেখানে অ্যাটলিস্ট স্টিমুলেশন যেন থাকে, সে যেন বাড়িতে একলা না থাকে। যদি তোমাদের দাদু বা ঠাকুমা কেউ থাকে, সে যদি একলা থাকে, ইনসিকিউরিটি হয়ে যায়, তখন সে ভায়োলেন্ট হয়ে যায়। কিন্তু যদি তার পছন্দের লোকজনকে পাওয়া যায়, তারা অনেকটাই নর্মাল থাকে। তাহলে তুমি যদি একটা গ্রুপ অ্যাক্টিভিটি করে দাও, যেটা কোনো সংস্থায় গেল, দিনের বেলা ওদের সাথে থাকলো, দেখবে খুব ভালো থাকে। তাহলে এনভায়রনমেন্টাল মডিফিকেশন। নাম্বার 2, মেমোরি ট্রেনিং। এরকম অনেক কিছু পাওয়া যায় ছবি। ওকে, যে অঙ্কের মাস্টারমশাই, তাকে অঙ্কের কিছু দিলে জাস্ট এই মেমোরি ট্রেনিং কিছু বইও পাওয়া যায়। নাম্বার 3, অ্যাডেকুয়েট সেন্সারি কিউইং, মানে তাকে সেন্সারি কিউ দিচ্ছ যাতে স্টিমুলেন্টস গুলো থাকে। ডিমেনশিয়া সাপোর্ট গ্রুপ। আর আদার থেরাপিটা দেখো মজার, মিউজিক থেরাপি। যদি ধরো সে মিউজিকের লোক বা পছন্দ করে পুরোনো দিনের গান, অ্যারোমা থেরাপি, ল্যাভেন্ডার অয়েল বা একটা বাম, আমরা সেই ল্যাভেন্ডার অয়েল দিলে দেখা যায় প্রচন্ড তাদের যে অ্যাগ্রেশন, এটা অনেক কমে যায়। ল্যাভেন্ডার অয়েল বা যদি ধরো কপালে দিয়ে দিলে দেখা গেছে, বিশেষ যেটা লেমন যে বাম হয় না, যেটা লেমন, যদি একটু লেবুর গন্ধ থাকে, দেখা যায় একটা অ্যাগ্রেশন পেশেন্টকে তারা কিন্তু অনেকটা শান্ত থাকে। অ্যান্ড দিস ইজ এক্সপেরিমেন্টালি প্রুভড যে অ্যারোমা থেরাপি, মিউজিক থেরাপি, দে হ্যাভ গট সাম রোল। ইন্টারভেনশন ফর কেয়ার গিভার। এই যে কেয়ার গিভাররা কি করে, ওরা এসে বলে স্যার আমরা আর পাচ্ছি না, আমি যাই করতে যাই আমাকে মারছে, আমাকে সন্দেহ করে। ধরো তুমি কাজের লোক রেখে এলে, কেউ বাড়িতে নেই, বলে এই সব চুরি করে নিচ্ছে, একে তাড়িয়ে দাও। তখন কি হয়, খুব প্রবলেম হয়ে যায়, স্যার আমরা কি করব। এই তখন এই সাপোর্ট দিতে হয় কেয়ার গিভারকে, যে এটা তো করলে চলবে না, যে তাকে বিশ্বাস ও করবে না কিছুতেই। ক্লিয়ার? তারপর আসছে ডিসেবিলিটি, যেটা গভর্নমেন্টের যে বেনিফিট কিছু আছে সেইগুলো। আমাদের দেশে কিছুই নাই, কিন্তু ওদের দেশে পুরোপুরি সাপোর্টেড বাই দ্য গভর্নমেন্ট। ওকে, রেড ফ্ল্যাগস ফর ডিমেনশিয়া। কি কি বলবে যে তোমার কাছে ভয়? ইয়ং অনসেট, যদি খুব তাড়াতাড়ি হয়, তার প্রগনোসিস বাজে। র্যাপিডলি প্রোগ্রেসিভ কগনিটিভ ডিসফাংশন, খুব তাড়াতাড়ি ডিসফাংশন হচ্ছে। ওয়ার্সেনিং ইম্পায়ারমেন্ট ইন অ্যাক্টিভিটিজ অফ ডেইলি লিভিং, দৈনন্দিন কাজকর্ম ভালো করে পাচ্ছে না। হেডেক অ্যান্ড ভমিটিং, প্রায় বমি করছে, মাথা ব্যথা কমপ্লেন করছে। ফিভার, তার মানে তার তো ইমিউনিটি কমে যায় সেই জায়গাটায়।
ইনভলেন্টারি ওয়েট লস, তোমরা অনেকেই খেয়াল করে দেখবে, তোমরা এসে কমপ্লেন করবে যে স্যার এত কিছু খাওয়াচ্ছি কিন্তু সমস্ত ওজন কমে যাচ্ছে। ইনকন্টিনেন্স, সে ধরে রাখতে পারছে না। সেলফ ইনজুরি, নিজেকে মারছে। আর ইনজুরি টু দ্য কেয়ার গিভার। রিসেন্ট হিস্ট্রি অফ হেড ট্রমা, প্রেজেন্স অফ ফোকাল নিউরোলজিক্যাল ডেফিসিট সাচ এজ হেমিপ্যারেসিস অ্যান্ড অ্যাসোসিয়েটেড সিজার। যদি এইগুলো থাকে তো এইগুলো একটু সতর্ক থাকবে যে প্রগনোসিস কিন্তু খুব পুয়ার হয়। না, এইবারে তোমাদের মোটামুটি তো একটা ধারণা হলো। তা আমরা প্রত্যেক ক্লাসে যেরকম একটা কোশ্চেন দিই, যে একটা কেস হিস্ট্রি দিই, তাহলে তোমাদেরকে আশা করব যে এই কেসটা তোমরা ইউ উইল বি এবল টু ডায়াগনোজ। নাও লেট আস সি দিস কোশ্চেন। A 70-year-old male, a retired teacher, presented with complaints of forgetfulness in day-to-day activities. এই নিয়ে এসছে, ধরো আউটডোরে। He had noticed these symptoms around 3 years ago, and the complaints had been progressive since. This had led to problems such as forgetting where he placed his spectacles or car keys, and also forgetting to lock the house after him. Of late, he has also not been able to manage his finances. He felt bothered by these issues, and his wife reported that he seemed worried and withdrawn. His wife also reported that he sometimes got confused about the routes while driving and could not find his way home, a problem that he never had before. On examination, he was alert, oriented to time-place person, general knowledge was intact, he had no other significant past medical family history, no history of substance use or the use of any regular medication. বলো কি ডায়াগনোসিস? বোঝা গেল? যখন তোমরা কোনো পেশেন্টকে প্রেজেন্ট করবে, ধরো তোমাদের স্যারকে প্রেজেন্ট করতে চাইবে, ঠিক এইভাবে প্রেজেন্ট করাটা অভ্যেস করবে। হ্যাঁ, যে যখন দেখবে একটা সুন্দর লাগছে কিনা, যে একটা পেশেন্টকে সামারি অফ দ্য কেস আর কি এইভাবে বলতে হয়। এটা পেশেন্টটা দেখে বোঝা গেল কি ডায়াগনোসিস করতে পারবে? কি ডিমেনশিয়া বলবো না ডিপ্রেশন বলবো? কেন ডিপ্রেশন কেন হবে না? যাক, এই পেশেন্টে তোমরা নিজেরা ঠিক করো কি কি ডায়াগনোসিস দিতে পারবে। নাও গ্রুপ 1-এ আমরা যদি 3টে গ্রুপ করি, এখানে আর এগুলো করছি না কারণ এখানে সম্ভব নয়, যে এটা একটা গ্রুপকে দিলাম যে পসিবল ডায়াগনোসিস, হোয়াট আর দ্য ক্লিনিক্যাল ফিচার্স দ্যাট মেড ইউ থিঙ্ক অফ দিস ডায়াগনোসিস, তাই তো। গ্রুপ 2-কে দিলাম অ্যাসেস দ্য কেস ইউজিং এভরিডে এবিলিটি স্কেল, যে স্কেলটা দিলাম সেই স্কেল দিতে বললাম। আর গ্রুপ 3-কে বললাম কি যে ম্যানেজমেন্ট কিভাবে করবে সেটা দেখাও। এখানে এগুলো আমরা স্কিপ করে দিচ্ছি, ইভালুয়েট করতে হবে। নাও এইবার আসা যাক, এখানে তোমাদের কি মনে হচ্ছে? কমপ্লিট ডিপেন্ডেন্স and near total inactivity is seen in the early stage of dementia. তাই কি হয়? না, হয় না। A patient of dementia with worsening impairment in activities of daily living should be referred to a specialist. Dementia is characterized by loss of consciousness. No. See, এটা ওই ওদের দেশের ওয়ার্কার ক্যান ইনিশিয়েট ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট, ওদের দেশে এটা অ্যালাউ করি না। Setting reminders and alarms on the phone is an example of sensory cueing in patient with dementia. Is it? কে বলবে? এটা আমি বলিনি, তোমরা ভেবে দেখো না। ইভালুয়েশন, এইবার আমরা আসি অ্যান্সারে। কমপ্লিট ডিপেন্ডেন্স অ্যান্ড নিয়ার টোটাল অ্যাক্টিভিটি ইজ ফলস, তোমরা যা বলেছো। নাম্বার 2, এ পেশেন্ট অফ ডিমেনশিয়া, তোমরা 2 বলেছো, ওকে। নাম্বার 3-তে লস অফ ফলস বলেছো। সিওএইচ ক্যান ইনিশিয়েট, নো, আমরা অ্যালাউ করি না। অ্যান্ড সেটিং রিমাইন্ডার, অবশ্যই এটা ফলস, কারণ অ্যালার্ম, এই ফোনের অ্যালার্ম কি করে হবে? সে তো কিছুই পাচ্ছে না, তাকে ফোনের অ্যালার্ম কি করে দেবে? ওকে, কোশ্চেন অ্যান্সার দেখো না। ইভালুয়েশন, এবার তাহলে একটা ইয়ে করো, while filling the ESI a cut off score of warrants further evaluation কত? The clinical stage of dementia which is often overlooked is mild stage, আর ওটা 31। MMSE HMSE is used to assess dementia, cognitive process. Dementia might sometimes mimic depression. আবার আসে fill in the blanks এ, while filling the ESI a cutoff score of more than 4 warrant further evaluation. Answer গুলো, clinical stage of dementia overlooked in early stage, আর ওটা cognitive function and এটা depression. ওকে, ঠিক আছে। তাহলে পড়ানো হলো, কোশ্চেনও হলো, অ্যান্সারও হলো, খুব ডিপে যায়নি।
এবার যদি তোমাদের মনে হয় কিছু কোশ্চেন থাকে তোমরা বলো, কারণ আমি চেষ্টা করিনি কোনো ডিমেনশিয়া, ফ্রন্টোটেম্পোরাল, পার্কিনসন, হান্টিং, অ্যালজাইমার কোনো কিছুতে ঢুকিনি, যেটা গ্রস একটা ওভারভিউ অফ ডিমেনশিয়া বলেছি। এবার তোমরা বলো, কিছুটা আইডিয়া হলো? যারা শুনেছো, যারা শোনোনি বলতে পারবো না, অ্যাটলিস্ট যারা শুনেছো, যাদের ভালো লেগেছে, কিছুটা আইডিয়া হয়েছে? দেখো, তোমাদের এমবিএস এ কেউ ধরবে না, বাট ইট ইজ ফর ইউ। যদি ডিমেনশিয়া না জানো তাহলেই তো বিপদ, কারণ প্রত্যেকের বাড়িতে এই প্রবলেম। ইজ ইট? এটা তো তোমার প্র্যাকটিক্যাল গল্প, যে তোমাকে দৈনন্দিন এবারে এই ব্যাপার নিয়ে তোমাকে আসতে হবে। তোমার এমবিএস এ থাকুক আর না থাকুক, কোনো কোশ্চেন এলো কি না গেল, ইট ডাজ নট ম্যাটার। কোনো প্রশ্ন আছে? কেউ বলবে না, চুপচাপ চলে যাব? চলে যাব। এনিওয়ে, থ্যাংক ইউ। আচ্ছা, এবারে শোনো, নেক্সট উইকটা আমি যে কোনো কারণে থাকতে পারছি না, তো নেক্সট উইকটা বাদ দাও। তারপরেরটায় আমি যদি অটিজম আর এডিএইচডি করি, আমার দুটো ক্লাস নিতে হবে, যেটা তোমাদের কাছে খুব ইন্টারেস্টিং। এডিএইচডি, অটিজম, নিশ্চয়ই তোমাদের অনেকেই আছো, তোমাদের কাকিমা এসে বলেই, এই তুই তো ডাক্তার হয়েছিস, দেখ না এই ছোট ভাইটাকে, ও তো একদম দুরন্ত থাকছে না, সারা দিন মারপিট করছে, এই ভাঙছে ওই ভাঙছে। তোমরা বলছে, হ্যাঁ এটা আমি কি করবো, ওষুধ কিন্তু দিস না বাবা, তাই তো বলে তো, যে ওষুধ কিন্তু আমি খাওয়াবো না। আরেকটা গ্রুপ কি, পুয়ার সোশ্যাল ইন্টারেকশন, নিজের জগতেই থাকে ছেলেটি, হ্যাঁ, অটিজম। এখন তো অটিজম নিয়ে বিরাট সোশ্যাল সার্কেলে বিরাট কিছু চলছে, দেখবে অনেক অটিজমের স্কুল খোলা হয়েছে, অনেক কিছু হয়েছে। সেই যদি অটিজম না জানো, আচ্ছা আরেকটা কথা বলে রাখি, অটিজম কাদের হয় জানো? কোন কোন সোশ্যাল গ্রুপে অটিজম বাচ্চা হয়? ইটস ইউ। গরিবের বাচ্চা অটিজম হয় না, মাইন্ড ইট। গরিবের বাচ্চা কখনো অটিস্টিক হয় না, মনে থাকবে তো। ইন্টেলেকচুয়াল ক্লাসের বাচ্চা অটিস্টিক হয়। কেন? তুমি বিজি, তোমার ওয়াইফও বিজি থাকবে, দুজনেই ডক্টর, সময় কোথায়? তো বাচ্চাকে তোমরা গভর্নেন্সের কাছে রেখে দেবে, গভর্নেন্স ওকে দুটো ঠেঙ্গিয়ে চুপচাপ থেকে সে মোবাইল ফোন নিয়ে ব্যস্ত, তাই তো। তো বাচ্চার কোনো ইমোশনাল সাপোর্ট পায় না, সো সেই বাচ্চা উইল ডেভেলপ অটিজম। যে গল্পটা খুব সাবধান, নিজেরা, একটাই বাচ্চা হবে কিন্তু কেউ কেয়ার করো না, সেই বাচ্চা কিন্তু অটিস্টিক বাচ্চা হবে, বোঝা গেল? এবং অটিজম অ্যান্ড এডিএইচডি ইজ এ নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, এটা নয় যে দিস ইজ এ সাইকিয়াট্রিক ডিসঅর্ডার, দিস ইজ এ নিউরোলজিক্যাল ডিসঅর্ডার। এবং তার অটিজমের ট্রিটমেন্ট নেই, মানছি। আর অটিজম সবাই তো আইনস্টাইন হয় না, এটা জাস্ট একটা রেয়ারেস্ট ভ্যারাইটি অফ অটিজম, তারা একটা এক্সট্রা অর্ডিনারি হয়ে যেতে পারে, সেটা ঈশ্বরের আশীর্বাদ না থাকলে আইনস্টাইন হওয়া যায় না, ক্লিয়ার? কিন্তু বেশিরভাগ অটিজম মা বাবার প্রবলেম, ক্লিয়ার? তাহলে আর একটা হলো ড্রাগ অ্যান্ড অ্যালকোহল অ্যাবিউজ। তাহলে নেক্সট ক্লাসে কি করবে, এডিএইচডি, অটিজম আর ড্রাগ অ্যান্ড অ্যালকোহল অ্যাবিউজ? অটিজম, ঠিক আছে। তোমরা তাহলে নেক্সট ক্লাসে, নেক্সটটাকে বাদ দিয়ে তারপরেরটা তোমরা একটু পড়ে এসো, কারণ এগুলো তোমাদের জীবনে লাগবে, বারবার বলছি। আর ড্রাগ অ্যান্ড অ্যালকোহল অ্যাবিউজে তোমরা তো হিরোইন এখানে পাও না, কিছু না, কিন্তু অ্যালকোহলটা তোমাদের জানা উচিত। আর গাঁজা নিয়ে কিছু নেই, বাট গাঁজাতে সাইকোসিস হয়, যদি কেউ ক্যানাবিস খায়, ইট মে লিড টু স্কিজোফ্রেনিয়া। এই যে অনেকে বলো না, স্যার মেন্টাল ইলনেস তো প্রিভেন্ট করা যায় না, না, আবার সেই ভুল। যদি তোমরা ক্যানাবিস আটকে দিতে পারো তো মেন্টাল ইলনেসও প্রিভেন্ট করতে পারো। যদি বাড়িতে অ্যাবিউজ যদি বন্ধ করতে পারো, যদি ধরো যে বাচ্চাটাকে তার বাবা মা চায় না, বা সেই বাচ্চা এসছে অনাথ হয়ে, তার বাবা মা যদি কন্টিনিউ তাকে মারে পেটে, তো সে ডেফিনেটলি, বা ধরো সেপারেশন অফ দ্য পেরেন্টস, মা আছে বাচ্চা আছে, বাবা নেই, কি বাবা আছে আর কেউ নেই, তো সেই বাচ্চা সেইভাবে মানুষ হচ্ছে না, মেন্টাল ইলনেস হবেই, কেউ রুখতে পারবে না। তো মেন্টাল ইলনেস অলসো ক্যান বি প্রিভেন্টেবল, যদি তোমরা সবকিছু ব্যাপারগুলো খেয়াল করো। ওকে, ঠিক আছে। তাহলে নেক্সট আর দুটো ক্লাস আছে, গ্যাপ গ্যাপ দিয়ে করবো, কিন্তু আমি রিকোয়েস্ট করব, যদি তোমরা একটু পড়ে আসো, জাস্ট সামান্য, তোমার নেটেই পেয়ে যাবে, যে অটিজম বলতে অটিস্টিক ট্রায়াড কাকে বলে, বা অটিজমে কি হয়, রিয়েলি কিছু ট্রিটমেন্ট আছে কি না, বা আইনস্টাইনের সিনড্রোমটার নাম কি, এই যে অটিস্টিক বাচ্চা হঠাৎ করে এক্সট্রা অর্ডিনারি, এই সিনড্রোমটার নাম কি,